সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ও শাহরিয়ার কবির গ্রেপ্তার, মুজাম্মেল বাবু শ্যামল দত্ত ডিবি কার্যালয়ে। অবিলম্বে নির্বাচন চান মির্জা ফখরুল, সংবিধানে মৌলিক পরিবর্তনের দায়িত্ব নির্বাচিত সংসদের। ঈদে মিলাদুন্নবীতে যশনে জুলুস শোভাযাত্রা সহ নানা আয়োজন, বিশ্বনবীর আদর্শে জীবন গড়ার আহ্বান। ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, পানিবন্দী লাখো মানুষ, আজ থেকে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। কুড়িগ্রামের উলিপুরে তীব্র নদী ভাঙন, নিঃস্ব শতাধিক পরিবার, পাওপুর উদাসীনতাকেই দুষছেন ভুক্তভোগীরা। এবং টেস্ট ও টি-20 সিরিজ খেলতে ভারতের মাঠে অনুশীলনে শান্তরা, বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে ভারতকে সমীহ করার পরামর্শ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। দিবাগত রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে ধরা হয়। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যায় অভিযুক্তদের অন্যতম শাহরিয়ার কবির। এছাড়া ছাত্র গণঅভ্যুত্থানের যাত্রাবাড়ির শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক এই মন্ত্রীকে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায়, ওই হাসপাতালে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে তোলা হতে পারে আদালতে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো এমপি হওয়ার পর দায়িত্বে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের। মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাদের জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এসআই শাহাদাতের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাজহারুল ইসলামের রিপোর্ট। সোমবার বিকেলে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে হাজির করে পুলিশ। রোববার রাতে বেইলি রোড এলাকা থেকে নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুবকে আটক করে মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। ডিবি অফিস থেকে তাদের সিএমএম আদালতে তোলা হলে জামিন আবেদন করে আসামি পক্ষ, এর বিরোধিতা করে বাদী পক্ষ। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাদী পক্ষের অভিযোগ, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী বিমানের নানা দুর্নীতির সঙ্গে জড়িত। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সহযোগী ছিলেন তারা। আজকে এই আসাদুজ্জামান নূরকে একটি হত্যা মামলায়, এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে আজহার নামী আসামি। এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। প্রতিমন্ত্রী মাহবুব আলী তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়। আর আসামি পক্ষের দাবি, জুলাই হত্যাকাণ্ডে জড়িত নন তারা, রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। আসাদুজ্জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞ আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে এলিগেটেড না। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন।
মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ৭১ টিভির আলোচিত ও সমালোচিত সিও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সহ গ্রেপ্তার 4 জনকে আনা হয়েছে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। সোমবার রাতে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়। এর আগে সোমবার ভোরে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ময়মনসিংহের ধোবাউড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি তিনি। ধরা পড়ার ভয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়ায় আসেন মোজাম্মেল বাবু। সহযোগীদের নিয়ে প্রাইভেট কার যোগে সীমান্তের দিকে যাওয়ার পথে দালাল চক্রের প্রতিপক্ষের সঙ্গে বাঁধে বিপত্তি। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে তাদের আটকে দেয়। ধস্তাধস্তি ও মারধরের ঘটনাও ঘটে। গণহত্যার সহযোগী হিসেবে তাদের বিচার দাবি করে এলাকাবাসী। আমরা নিউজ পাইছি যে মোজাম্মেল বাবু এবং হাবিবুর রহমান ড্রাইভার সহ তারা কিছু অসাধু উপায়ের মাধ্যমে, লোকজনের মাধ্যমে বর্ডার ক্রস করে তারা ইন্ডিয়া যাবে। আমাদের ছাত্র জনতারা ওইখানে আপনার সীমান্তে তাদেরকে আটক করে। আমরা চাই তাদের শাস্তির আওতায় এনে তারা আসলে কোন চক্রে কিভাবে কাজ করছে, যারা হচ্ছে স্বৈরাচারের দুচরদের গণহত্যায় যারা প্রকাশের সমর্থন ছিল তাদের পালাতে সাহায্য করছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। খবর পেয়ে মোজাম্মেল বাবু ও তার সঙ্গীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। স্থানীয় জনতা ওনাদেরকে আটক করছে, ওনাদের ডিটেলসটা আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা বা কোনো মামলা হবে কিনা এটা ঊর্ধ্বতন অফিস ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে আলোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আটক হওয়ার সময় মোজাম্মেল বাবুর সঙ্গী ছিলেন গাড়ি চালক সেলিম, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এর আগে গেল 6ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্ধুরাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা, জয় হিন্দ কেন বলা যাবে না, এমন প্রশ্ন করা সাংবাদিক ৭১ টিভির সিও মোজাম্মেল বাবু। বিভিন্ন সময় দিতেন চাটুকারী বক্তব্য। সাবেক প্রধানমন্ত্রী প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে ছিলেন। উস্কানিমূলক বক্তব্যও দিতেন তিনি। প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা সহ নিজেও মেতে উঠতেন হাসি ঠাট্টায়। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা, জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না। এভাবেই বিভিন্ন সময়ে চাটুকারী বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। নেত্রী, আপনি আমাদেরকে দাওয়াত না দিলেও আমরা অনেকেই আপনার পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে দেখা যায় এ মোজাম্মেল বাবুকে। দিতেন উস্কানিমূলক বক্তব্য। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। এতক্ষণ যার কথা শুনলেন তিনি ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। সাংবাদিক না হয়েও হয়েছিলেন এডিটর গিল্ডসের সভাপতি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে আলোচনায় এসেছেন একের পর এক। মোজাম্মেল বাবু প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। এতেও চুপ থাকেননি তিনি। সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর 2 মেয়াদে। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। রাজুকে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলে 10 কাঠার প্লট ও নিজের নামে উত্তরায় 60 কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ম্যানেজ করে অবৈধভাবে নিজের ভগ্নিপতিকে নিয়োগ দেন ডিপিডিসির এমডি হিসেবে। এখানেও শেষ নয় মোজাম্মেল বাবুর অপকর্মের ফিরিস্তি। বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা, ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক থেকে শুরু করে লাভজনক সব পদে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজে যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। আওয়ামী লীগের ক্ষমতাকালে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় এ সাংবাদিককে। উনি যে জাতিকে লিখেছিলেন, আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেল এর মাঝে আসতে হয়। উনি
3টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। মাত্র 3টি? হ্যাঁ, জি। সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি এটা জানতাম না। একই সংবাদ সম্মেলনে পানি নিয়ে যে কোনো চিন্তায় ভারতের মাধ্যমে সমাধানের কথা জানান তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবিধানে মৌলিক কি পরিবর্তন দরকার তা জনগণের নির্বাচিত সংসদই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি। সোমবার ডিআরইউতে আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষের গঠন শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। কায়েস রাহাতের রিপোর্ট। স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে সংস্কারের হাওয়া। কথা উঠছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার নিয়েও। যেখানে পূর্বে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা ছিল, সেখানে প্রায় 200 জন প্রতিনিধি বাড়িয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি তুলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। এ বিষয়ে সোমবার সকালে ডিআরইউয়ে আয়োজিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষের গঠন শীর্ষক আলোচনা সভা। মৌলিক পরিবর্তন যা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়, তা পরিবর্তনের জায়গা সংসদ বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার জন্য নিরপেক্ষ নির্বাচন হতে হবে বলে জানান তিনি। বলেন, কি মৌলিক পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে। মৌলিক যে পরিবর্তন করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেদিন আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন। এ সময় 71-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জেএসডি সভাপতি আ.স.ম. আব্দুর রব বলেন, পৃথিবীর কোনো দেশেই বিপ্লবের পর দলীয় সরকার ক্ষমতায় আসেনি। যারা শহীদ হয়েছেন তারা শুধু নির্বাচনের জন্য শহীদ হননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার। অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের ঊর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। যদিও এর ভিন্ন মতামত দিয়েছেন এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের আয়তন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য। প্রস্তাবের পক্ষে বিপক্ষে যৌক্তিক আলোচনায় দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে এমনটি আশা রাজনীতিবিদদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা জাতির কপালে কালিমা দিতে চেয়েছিল, কিন্তু সেই কালিমা নিজের কপালেই লেগেছে। তাই বাধ্য হয়ে নিজের পছন্দের দেশ ভারতে চলে গেছেন। এমন মন্তব্য করেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় জেলা আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ও ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। দুর্নীতিমুক্ত দল হিসেবে মানুষের কাছে জামাতে ইসলামের গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা সম্পূর্ণ বায়বীয়। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। বিপদে মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নায়েবে আমির। বলেন, জামাতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা ছড়িয়ে দিতে হবে।
বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই। আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে। ধর্মপ্রাণ লাখো মুসলমানের অংশগ্রহণে চট্টগ্রামে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঐতিহ্যবাহী যশনে জুলুসের শোভাযাত্রায় সঙ্গী হন লাখো মুসল্লি। আয়োজকরা জানান, বিশ্ব নবীর আদর্শ ছড়িয়ে দিতেই এত বড় আয়োজন। সহকর্মী একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন, তাই আনন্দ উদযাপনে চট্টগ্রাম নগর জুড়ে লাখো মানুষের এই ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে বড় আয়োজন এই যশনে জুলুস। এতে নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। নানা প্রান্ত থেকে ছুটে আসা ছোট বড় সবাই অংশ নেয় শোভাযাত্রায়। রসুলকে চিনার একটা সৌভাগ্য হয়েছে যে রসুল এই দিনে এসেছেন, রসুলের জন্মদিন পালন করতে হয়। এই দিনটিকে উপলক্ষ করে চট্টগ্রামের মধ্যে আজকে প্রত্যেকটা অলিতে গলিতে একটি শ্বাস রব বয়ে যাচ্ছে। প্রবাস থেকে অনেক আশেকে রসুল এসেছেন, গোসিয়া কমিটির ভাইরা এসেছেন, সবাই এসে অংশগ্রহণ করতেছে। আর শোভাযাত্রা উপভোগ করতে রাস্তার পাশে, বাড়ির ছাদে ভিড় জমায় মানুষ। হাত নেড়ে জানান শুভেচ্ছা। প্রিয় নবীর প্রতি ভালোবাসা জানাতে প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন তারা। এই জুলুস থেকে আমরা জানাতে চাই, এই বাংলাদেশের মধ্যে যেন সাম্প্রদায়িক কোনো কিছুই না থাকে, অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশ একটি গঠন করতে চাই। খুশির দিন, আনন্দের দিন, সেটা দুই ঈদের থেকেও অনেক বড়, যাকে ঈদে আজম বলে। শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আসেন বিশ্বনবী। আয়োজকরা জানান, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের প্রতি মহানুভবতার অনন্য উদাহরণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই এই আয়োজন। आज का जो अजीम दिन है ये यौम विलादत पाक हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के विलादत का दिन है और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है चाटगांव के अंदर इसका एहतमाम हुआ है। নগরীর মুরাদপুর 16 শহর জিসি ঘুরে জামিয়া আহমদিয়া মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয় চট্টগ্রামের 50 বছরের ঐতিহ্য যশনের জুলুস। দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমরা বক্তব্য শেষে জোহরের নামাজ আদায়ের পর শেষ হয় জুলুসের আনুষ্ঠানিকতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানিবন্দী হয়ে চরম বিপাকে লাখো মানুষ। এদিকে পরিস্থিতি উন্নতির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানান, মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণে যশোরের অভয়নগর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী অন্তত 28 গ্রামের মানুষ। মানবেতর জীবন পার করছেন স্থানীয় বাসিন্দারা। তলিয়ে গেছে 590 হেক্টর রোপা আমনের ফসলি জমি ও 35 হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে 320টি মাছের ঘের। 180 না 200 বিঘের ঘের ভেসে গেছে এবং কোটি কোটি টাকার সম্পদ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাছ শাক বেশি 200 বিঘে ঘের প্লাবিত হয়ে গেছে, কোনো নেট পাটা খুঁটো ঠেক হয়নি। বর্ষণে স্থবির খুলনার জনজীবন। তলিয়েছে শহরের রাস্তাঘাট সহ অধিকাংশ বাড়ির নিচতলা। চরম দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ। এই গাড়ি নিয়ে বাইরে এলাম কিছুক্ষণ আগে, রোডে কোনো ভাড়া তো কিছু নাই, যে খালি গাড়ি নিয়ে দৌড়চ্ছি, কোনো ভাড়া নাই। কদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাগেরহাট শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগের বাজার ও আলিয়া মাদ্রাসা সড়ক। বিপাকে নগরবাসী। বন্যার পানিতে টোটালি কোনো লোকজন কাস্টমারই আসতেছে না, যে পরিস্থিতি পুরো পানি মার্কেট ভরে গেছে। এদিকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফকিরহাট, মোল্লাহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, মোংলা ও রামপালের ঘেরের মাছ ভেসে গেছে। এই 3-4 দিনের বৃষ্টিতে আমরা খুব সমস্যায় আছি, সব জায়গা ভেসে গেছে। ঠিক আছে, মাছ পোনা সবকিছু তো তলিয়ে গেছে, এখন আমাদের খুব সমস্যা। গবাদি পশু নিয়ে বিবাদে আছি এই, আর ঘেরের কথা আর কি বলবো, ঘেরের উপরে হাঁটু পানির উপরে।
গেল শুক্রবার থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বইছে দমকা হাওয়া, ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না, কোনো কাজ কাম করতে পারছিনি। পানিতে নিমজ্জিত নোয়াখালী জেলা। সূর্যের দেখা মেলায় জনমনে ফিরেছে স্বস্তি। দ্রুত পানি কমে আসবে বলে প্রত্যাশা শহরবাসীর। ইনশাল্লাহ আজকে রোদ উঠছে, দেখা যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি পানি কমে কিছুটা স্বস্তি ফিরে আসে আর কি। রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারছড়, বরকল, জুরাছড়ি সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত 15,000 মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের 1 মাস পেরিয়েছে, কিন্তু আন্দোলনে আহতরা কেমন আছে সে খবর এখন কজনই বা রাখে। চোখ হারানোর যন্ত্রণা আর শরীরের ক্ষত নিয়ে এখনো হাসপাতালে দিন পার করছেন ভুক্তভোগীরা। সন্তানের এমন করুণ চেহারা দেখে দিশেহারা মা বাবা। জুলাইয়ের সেই স্মৃতির চিত্রই তুলে ধরেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। চোখ মেলে তাকালেও পৃথিবীর আলো দেখতে পান না কলেজ শিক্ষার্থী ইবাত হোসেন। স্বৈরাচার পতনের আন্দোলনে 19 জুলাই নরসিংদীর ভেলানগরে চোখে গুলিবিদ্ধ হন ইবাত। আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই বিকাল 4টা থেকে 4:30টার দিকে। পুলিশ হঠাৎ গুলি করে, তখন আমার 2 চোখে, হাতে এবং পিঠে ছোড়াগুলি লাগছে। 3 ছেলে মেয়ের মধ্যে বড় ইবাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের। ঘাতকের বুলেট নিমিষেই ছিন্ন করে দেয় সব স্বপ্ন। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছেন মা। মার বাবার কতটুকু কষ্ট হয়, ওর বাবার অনেক স্বপ্ন যে আমার এই ছেলে জীবনে কিছু করব। আমরা 2 চোখ দিয়ে দেখি, অথচ আমার ছেলে দেখে না। শুধু ইবাতই নয়, দৃষ্টিশক্তি হারিয়েছে আরো অনেক মেধাবী শিক্ষার্থীর। আমার একটা ফ্রেন্ডের মাথায় গুলি তাক করে একবার গুলি করছে, পিছন থেকে নিয়ে গুলি বের হয়ে গেছে। পরে আমি ওকে সামনে আগাইতে ধরতে গেছি, আমাকে পর্যন্ত গুলি করছে। এসএস তো আমার গোল্ডেন, জেএসসি তেও গোল্ডেন। তো এবার এইচএসসি 1 বছর পর আমি কিভাবে পড়বো, আমি বইটা যেদিকে এক্স্যাক্টলি তাকাইতেছি ওই জিনিসটা কালো হয়ে যেতেছে। মায়ের মতো কষ্ট কেউ নাই, কেউ বুঝবে না এই কষ্ট। যার সাথে হয় সে বুঝে। আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, কান্দে। 5ই আগস্ট রামপুরা বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয় আইডিয়াল কলেজের 10ম শ্রেণীর ছাত্র সুমন। পুলিশের ছোড়রা গুলি চোখ ভেদ করে চলে যায় মস্তিষ্কে। হঠাৎ করে দেখলাম পুলিশের যে সাদা গাড়িগুলা, বড় যে গাড়িগুলা, গাড়ির সাইড থেকে সাইড উইন্ডো দিয়ে একজন লোক দাঁড়ায় আছে, এম করা আমাদের এইদিকে। ওইখানে ফার্স্ট যে শটটা করে, ফার্স্ট শটে আমার চোখে গুলিটা লাগা যায়। একইভাবে 4 আগস্ট বরিশাল বিএম কলেজের সামনে গুলিবিদ্ধ হয় সাব্বির। ডান চোখে 3টি গুলি লাগলেও অপারেশনের মাধ্যমে বের করা গেছে 2টি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়, পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। ক্ষমতা আঁকড়ে রাখার নেশায় নারকীয় হত্যাযজ্ঞে মাতে শেখ হাসিনা ও তার দোসররা। বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী ক্যাডার ও পুলিশের গুলিতে প্রাণ হারায় অগণিত। গুলিবিদ্ধ হয় অন্তত কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে 887 জন রোগী। ভর্তি রাখা হয় 749 জনকে। অস্ত্রোপচার করা হয়েছে 504 জনের। এর মধ্যে 2 চোখের দৃষ্টি হারিয়েছে 28 জন, 1 চোখে দেখতে পায় 426 জন। 5ই আগস্ট স্বৈরাচার বিদায় হলেও হাসপাতালে দিন পার করা এসব মানুষ যেন ভুলতে পারছেন না জুলাইয়ের দুঃস্মৃতি। চোখের আলো না ফিরে পেলেও জীবনের আলো ফেরাতে অন্তর্বর্তী সরকারকে পাশে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের 1.5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র হয়ে উঠেছে ধরলা নদীর ভাঙন। এতে 2 সপ্তাহে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। এই অবস্থা চলতে থাকলেও শুধু ব্যবস্থা নেয়ার কথা বলে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড।
সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপনুপ। নদী ভাঙনের কবলে পড়ে কেউ সরাচ্ছেন ঘরবাড়ি, আবার কেউ বা গাছপালা। নদী গর্ভে বিলীন হচ্ছে একের পর এক ফসলি জমি। এমন অবস্থায় নিদারুণ কষ্টে ভুক্তভোগীরা। এমন চিত্র কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকার। ধরলার বাম তীরে গেল 1 মাস ধরে ভাঙন অব্যাহত থাকায় বসতভিটা, গাছপালা ও ফসলি জমি হারিয়েছে অসংখ্য পরিবার। আমার পিছনে যে জায়গাটা, এই জায়গাটা আমার বসত বাড়ি। আমার চোখের সামনে আমার বাড়িটি ভেঙে গেল এবং আমার আত্মীয় স্বজনের অনেক কবর রয়েছে এখানে, সব কিছু ভেঙে গেল। এমন ভাঙন ভাঙছে। আমার পাশে একটা পাকা করা মসজিদ ছিল, আমরা খুব কষ্ট করি মসজিদটা তুলছি এবং আমার বাপ চাচারা অনেক দুঃখ কষ্ট করে মসজিদটা তুলছে। আমরা এই মসজিদটা রক্ষা করতে পারি নাই। আমাদের বাড়ি ঘর মসজিদ সামনে ছিল, সব ভাঙি গেছে। আমরা নদী এলাকার লোক, আমরা খুব দুঃখে কষ্টে আমরা বসবাস করতেছি। ভাঙন রোধে কোনো প্রতিকার না দেখে দুশ্চিন্তায় দিন কাটছে হুমকিতে থাকা পরিবারগুলোর। এই পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। বাড়ি ঘর ভাঙি চুরি যাবা নাকি যে আগের বাড়ি গেলে পাশের বাড়িতে ধরে মানে অবস্থা আছে দিয়ে ভেঙেছে তাই যায়, গরিব মানুষ যাওয়ার বুদ্ধি নাই। নদী খননের জন্য যে ব্যবস্থা নিয়েছিল, এই ব্যবস্থায় কোনো কাজ হয় নাই। এখন আমাদের পাশে যে নিরীহ মানুষগুলো, এদেরও বাড়ি ঘর ভাঙতেছে, কিন্তু সরকার ব্যবস্থা না নিলে এর আমাদের কোনো প্রতিবাদ করার কোনো উপায় নাই। সরকারি প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকা রক্ষায় কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলায় আমরা এই বর্ষায় প্রচুর ইমার্জেন্সি কাজ আমরা বাস্তবায়ন করেছি ইতিমধ্যে, এখনো আমাদের চলমান আছে। আমরা যেসব এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে, স্কুল, কলেজ বা সরকারি প্রতিষ্ঠান, সেগুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের যেখানে ঘনবসতি আছে সেসব এলাকাও আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। এছাড়াও গেল 3 মাসে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের ভাঙনে বসতভিটা হারিয়েছে প্রায় 7 শতাধিক পরিবার। সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে ভাঙন আতঙ্কে দিন পার করা মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিস। জমির নাম খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজের ক্ষেত্রে এখানে দিতে হয় ঘুষ। অফিস কর্মকর্তা জেসমিনকে খুশি করতে পারলেই মেলে সেবা, না দিলে ঘুরতে হয় দিনের পর দিন, হতে হয় হয়রানির শিকার। এই অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিন হাতে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিসের কর্মকর্তা জেসমিন আক্তারের প্রকাশ্য ঘুষ লেনদেনের চিত্র। এভাবেই তিনি এই অফিসে জমির নাম খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজের জন্যই সেবাগ্রহীদের কাছ থেকে নেন 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। দীর্ঘদিন ধরে এমন অনিয়মকে নিয়মে পরিণত করেছে এই অফিসের কর্মকর্তা জেসমিন আক্তার। তাকে টাকা দিলে কাজ হয়, না দিলে ঘুরতে হয় দিনের পর দিন, এমনই অভিযোগ সেবা প্রার্থীদের। মিরপুর তহসিল অফিসে যাই যখন আমরা ওই অনলাইনে আবেদন করি, আমি নিজেও আবেদন করছিলাম একদম লিগেল, যেটা সে তার কাছে আবেদন না করার কারণে সে যেই প্রতিবেদন তার কাছে আসে সে তখন এটা বাতিল করে দেয়। আমাদের ওয়ারের সার্টিফিকেট নিয়ে সবার কাগজপাতি জমা দিলাম, ওই সার্টিফিকেট দেখেই পার্শ্ববর্তী একটা লোক বাড়ি করে ওনার নামে টাকার বিনিময়ে খারিজ করে বের করে দেয়। সরকারি রেট লাগে 1150 টাকা, অনলাইন 300 টাকা, তো 1500 টাকা খরচ হয়। তা আমার কাছ থেকে উনি 5,500 টাকা চাইলো। ভুক্তভোগীরা বলছেন টাকার বিনিময়ে সবই করা সম্ভব এই জেসমিনের কাছে। তাই এই ভূমি কর্মকর্তা জেসমিনের বিরুদ্ধে ব্যবস্থা সহ এমন হয়রানির হাত থেকে মুক্তি চাই তারা। আমার একটা জমি আমার বাপ খারিজ করেছে কত সালে? 87 সালে। তারপর 94 সালে আবার ফের ওই জমি অন্য লোকের মাধ্যম দিয়ে জাল দলিল করা, সে জমি আবার দেখা যাচ্ছে দাগ ধরেই আর একজন খারিজ করে নিচ্ছে। বনি থেকে জমি কিনেছি, সে জমি ধরেন 6 বছর পার হয়ে গেল, জমি এখন দলিল বাতাইছে না, গেলি পারে খালি ঘুরি ঘুরি দেয়। ওর টাকা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, আমি কত টাকাও দেবো না, দলিল দেবো না। আমার একটা জমির নাম খারিজ করতে গেছিলাম, তাতে 30,000 টাকা চাই। এই জন্য আমি ধরো জমির নাম না খারিজ করে চলে আসছি। আমরা চাই ঘুষমুক্ত দেশ। এ বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তা জেসমিন আক্তারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে মিরপুর ভূমি অফিসের সহকারী কমিশনার বলছেন, এ ধরনের ঘটনার সাথে তিনি জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। আমরা তাকে কারণ দর্শাবো, কারণ দর্শানোর পরে সে আসলে কি হয়েছে সেটা কারণ ব্যাখ্যা করবে, পরে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজস্যে সাধারণ মানুষের হয়রানি বন্ধে দ্রুতই কার্যকারী পদক্ষেপের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল।